আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপির নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 111 কি আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন 111 এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্ট্যাটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কি ভাবছেন? কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন নাই। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে। যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোন রুলস আছে যে আপনি চাইলেই, আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনা প্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনা প্রধানের একটা কথায় দেশে বহুত কিছু ঘটতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলস গুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি। অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে আমার সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চ্যাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই, এন্ড ভেতরের খবর তো আমরা জানি না। এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে। আর 111 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়। 111 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে, বাট রাজনীতিবিদ কারা? আমাদের রাজনীতিবিদদের পিক এন্ড চুজের মধ্যেও দলগুলোর পরিবর্তন আনা উচিত। এই এলাকার গলির গুন্ডা বক্কট্টু জনপ্রিয়তা পাইছে, টাকা পয়সা কামাইছে, তারপরে একটা নমিনেশন সাবমিট করছে, দল বদির মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায়, তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে, দেশের কতটুকু ক্ষতি হচ্ছে। তো বিএনপি তো আছেন এরকম 2-4টা ক্যারেক্টার আছে, অন্যান্য দলেও আছে। এগুলার পরিবর্তে মার্জিত, সুশীল, ভদ্র, সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক এন্ড চুজ করা যাবে না, ততক্ষণ আমার মনে হয় এগুলা চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলা মারামারি করবো, পিটাপিটি করবো, এর লাশ ফালাই দেবো, আজকে আন্দোলন, কালকে ওইটা, কালকে এর পদত্যাগ। দেশের এই সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়।
সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না। আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে, এখন পুলিশ যে একটা ভূমিকায় চলে গেছিল বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলানো মানে ফালা হয়েছিল, সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীরই কাজ লাগছে। দিন শেষে মানুষ যদি একটু ভয় পায়, এটা সেনাবাহিনীরে পায়। তো সেই জায়গা থেকে আমজনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী 6 মাস 1 বছর, সমস্যা নাই, রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার, এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে। তবে পৃথিবীর কোন উন্নত রাষ্ট্র সেনা শাসনে চলে না, এটা খেয়াল রাখেন। সেনা শাসনে যেই সব দেশগুলা চলে, লাইক মিয়ানমার ধ্বংস, লাইক আপনি পাকিস্তান ধ্বংস। গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয়। তবে লুটপাটকারী রাজনীতিবিদ না, অশিক্ষিত মূর্খ গাধা এগুলা না, লেভেলের রাজনীতিবিদ হইতে হবে। তবে এই দেশে লেভেলের রাজনীতিবিদ কয়জন আছে, আর আমি আপনি কয়জনরে বানাইতে চাই? আমরাই তো চাই না। পরিবর্তন হবে কোথায়? ভালো থাকুন। মাদার অফ অল ডিলস বা সকল চুক্তির জননী, এর নামটি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন। 27 জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিও হয়ে গেল, তাকেই বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। 19 বছর ধরে এমন একটা চুক্তি করতে চেয়ে হচ্ছে, হবে, করেও হয়নি। অনেক বাধা আর ভূ রাজনৈতিক সমীকরণের জটিল মারপ্যাচ পেরিয়ে শেষ পর্যন্ত দিল্লিতে চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তির গুরুত্ব কেবল অর্থনৈতিক পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকার পর এই চুক্তিটি এমন এক সময়ে সম্পাদিত হলো যখন বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চরম পর্যায়ে। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে এবং বিশ্বজুড়ে বাণিজ্য সংরক্ষণের এক নতুন সংস্কৃতি দানা বাঁধছে। প্রায় 2 বিলিয়ন মানুষের একটি বাজার এবং বিশ্বের মোট জিডিপির 1/4 এক সুতোয় গাঁথার এই প্রয়াস বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের পাশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটি এমন দাও মারার কারণে বাংলাদেশের সাথে ইউরোপীয় বাণিজ্যে কি কোনো প্রভাব পড়বে? যদি পড়ে তাহলে সেটি কেমন, মানে বাংলাদেশের জন্য কতটা চিন্তার হতে পারে? গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো বড় বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিল বলার প্রধান কারণ এর ব্যাপ্তি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লক, আর ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বড় অর্থনীতি। $2.4 ট্রিলিয়ন সম্মিলিত জিডিপির এই বিশাল বাজার যখন একীভূত হয়, তখন তা কেবল দুটি অঞ্চলের লাভ ক্ষতি নয়, বরং বৈশ্বিক সাপ্লাই চেইনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তির সফল সমাপ্তির পেছনে অর্থনৈতিক লাভের চেয়ে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা অনেক বেশি কার্যকর ছিল। 19 বছর আগে 2007 সালে যে আলোচনার সূত্রপাত হয়েছিল তা 2013 সালে মুখ থুবড়ে পড়েছিল এবং দীর্ঘ সময় ধরে এক প্রকার স্থবির অবস্থায় ছিল। তবে 2022 সাল থেকে আলোচনায় নতুন গতি সঞ্চার হয় এবং 2025 সালের পর থেকে তা অভাবনীয় গতিতে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। এই নাটকীয় পরিবর্তনের মূলে ছিল ওয়াশিংটন এবং বেইজিং থেকে আসা প্রবল ভূ রাজনৈতিক চাপ, যা ব্রাসেলস এবং নয়াদিল্লিকে তাদের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন এবং তার আমেরিকা ফার্স্ট নীতির আগ্রাসী রূপ এই চুক্তির প্রভাবক হিসেবে কাজ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও তা মার্কিন প্রশাসনের লেনদেনমূলক পররাষ্ট্রনীতির সামনে সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে ব্যর্থ হয়। 2025 সালের জুন মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক চরম অবনতি ঘটে যখন ট্রাম্প দাবি করেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সম্ভাব্য সামরিক সংকট নিরসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং এর বিনিময়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দাবি করেন। পাকিস্তান এই বয়ান সমর্থন করলেও ভারত তা প্রত্যাখ্যান করে, কারণ নয়াদিল্লি বরাবরই দ্বিপাক্ষিক সংকটে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী। ভারতের প্রত্যাখ্যানকে ট্রাম্প ব্যক্তিগত অপমান হিসেবে গণ্য করেন এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতের উপর একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপ শুরু করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তেল আমদানির উপর প্রশ্ন তুলে এবং রাশিয়া থেকে তেল কিনে তা পরিশোধনের মাধ্যমে পুনরায় রপ্তানি করার অভিযোগে ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। নয়াদিল্লি এই পদক্ষেপকে ভণ্ডামি হিসেবে দেখছে, কারণ চীন আরো বেশি রুশ জ্বালানি আমদানি করলেও তাদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ভারত উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা তার কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য হুমকি স্বরূপ। একই সময় ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছিল, বিশেষ করে গ্রিনল্যান্ড দখল বা ক্রয়ের মার্কিন প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক